হ্যাঁ স্যার। আচ্ছা, অঙ্কুশ, বিক্রম। হ্যাঁ স্যার। ওকে, অঙ্কুশ তুমি দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এই আমাদের একটা গুগল ক্লাসরুমে কম্পিউটার কোডিং বলে এরকম ভাবে ক্লাসরুম কনফিগার করা আছে। সেখানে যেমন সবাইকে অ্যাড করা আছে সেভাবে তোমাকেও অ্যাড করে নেওয়া হবে বেসিক্যালি। আর সম্ভবত আমি এখান থেকে দেখে নেব অ্যাড করাটা। ওকে, আচ্ছা, এখানে বেসিক্যালি আমাদের বেশ কিছু টপিক আমরা প্রথমে দেখবে। এই যে এখানে 3টে টপিক অলরেডি আপলোড করা হয়েছে: বেসিক্স অফ সি প্রোগ্রামিং, মেমোরি ডেটা টাইপস, আর সি কন্ট্রোল স্টেটমেন্ট। ঠিক আছে, তো এই পিডিএফ গুলো তুমি ডাউনলোড, এগুলো সম্ভবত পিডিএফই করা আছে। ওকে, তো এই পিডিএফ গুলো ডাউনলোড করে তুমি ফার্স্ট অফ অল এই জিনিসগুলো ভালোভাবে দেখবে যেগুলো এক্সপ্লেন করা আছে। তারপর সেই এই যেহেতু পিডিএফ এর মধ্যে আমরা তো অনেক কনসেপ্ট অ্যাড করতে পারি না, এটা লিমিটেড। এবার এখানে জাস্ট কিছু কনসেপ্ট শর্ট ওয়েতে এক্সপ্লেন করা আছে ব্রিফলি। সেই জিনিসগুলো তোমরা ফার্স্ট অফ অল লেটার সি যে বইটা আছে সেই বইটা তোমরা ফলো করবে। সেই এই এখান থেকে টপিক গুলো তোমরা নেবে, আর লেটার সি এর সেই রিলেটেড চ্যাপ্টার তোমরা থেকে সেটার ডিটেলস আর একটু তোমরা দেখে নেবে। এই পিপিটি প্লাস তোমরা লেটার সিও ফলো করবে। এইভাবে তোমরা এই কনসেপ্ট গুলো এই পিডিএফ গুলো থেকে ফলো করবে। এছাড়া আচ্ছা, এখানে আচ্ছা, তারপর 4 আর 5 এই দুটো পিডিএফ দেয়া আছে। তো টোটাল 5টা পিডিএফ দেয়া আছে এখন পর্যন্ত। আমি আর আজকের জন্য আর একটা পিডিএফ আপলোড করব। তো টোটাল এই 6টা পিডিএফ তুমি সিকোয়েন্সিয়ালি দেখবে। একেবারে লেটেস্টটা দেখলে তুমি বুঝতে পারবে না, তোমাকে সিকোয়েন্সিয়ালি দেখতে হবে। 1 2 3 4 5 6, টোটাল 6টা। আর যেখানে যেখানে তোমার প্রবলেম হবে তুমি সেই পয়েন্ট গুলোকে নোট করে রাখবে। নোট করে তুমি এই গুগল ক্লাসরুমেও আমাকে এখানে পোস্ট করে, যেমন এখানে প্রণব কিছু প্রবলেমস আপলোড করছে, তুমি এইভাবে তোমার যে প্রবলেম গুলো হচ্ছে তুমি এখানে আপলোড করতে পারো বা কমেন্ট করতে পারো তুমি, যে এই টপিক গুলো তোমার বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো আমরা নেক্সট সেশনে কভার করব। ঠিক আছে, আর তোমার আর এটা প্র্যাকটিস করার জন্য কোড ব্লক বলে তুমি এখন দেখতে পারছো, এটা একটা কোড ব্লকস বলে একটা অ্যাপ্লিকেশন আছে। এই কোড ব্লকস অ্যাপ্লিকেশনটা তোমাকে ইনস্টল করতে হবে কম্পিউটারে। ঠিক আছে, তাহলে কোড ব্লকস রিলেটেড কিছু ভিডিও আই থিংক আপলোড করা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ফার্স্ট যে পোস্টটা করা আছে ইনস্টলেশন অফ কোড ব্লকস আইডিই, এটা থেকে তুমি দেখে নিতে পারবে। এই ফার্স্ট লিঙ্কটার থেকে তুমি সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবে। আর যদি তোমার কিছু অসুবিধা হয়, তুমি এখানে এখানে একটা ভিডিও আপলোড করা আছে, এই ভিডিওটা ক্লিক করে ইনস্টলেশনটাও তুমি দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করি অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তুমি জানাবে, আমরা সেই জিনিসগুলো আবার কভার করব। অঙ্কুশ, ক্লিয়ার যেটা যেটা বললাম এখানে? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, তো এখন আমি একটু বলি বিক্রম আর প্রণবকে লাস্ট টপিক গুলো থেকে তোমাদের কিছু পয়েন্ট আছে, কিছু কিছু নিয়ে ডিসকাস করার। একটা জিনিস আমরা স্ট্রিং, সেটা নিয়ে আরেকবার রিভাইজ করে নেব। এছাড়া আর কিছু টপিক? না স্যার, মোটামুটি বুঝতে পেরেছিলাম। ওকে, তো সেইভাবে নেই, কিছু হলে আরেকবার স্যার দেখবো, দিয়ে পরের দিন জানাবো তাহলে। হ্যাঁ, এবার তোমাদের আর একটা জিনিস বলে রাখি, যেহেতু আমরা একটু আচ্ছা,
তোমাদের এখনই আমরা একটা প্ল্যান জানিয়ে রাখি, সেটা হলো এটা আমাদের অর্গানাইজেশনের থেকেই একটা প্ল্যান হয়েছে যে পুজোর আগে, সেটা মোস্টলি অক্টোবর, মিড অক্টোবর, তো মোটামুটি অক্টোবর সেকেন্ড উইকের মধ্যে আমরা সমস্ত টপিক কমপ্লিট করব, ইনক্লুডিং প্রোগ্রামিং প্র্যাকটিসেস বা যা প্রয়োজন হয় সেভাবে যা প্রয়োজন হয় সেই সবগুলো করে আমরা এই সমস্ত কিছু কমপ্লিট করব। আর ফাইনালি আমরা একটা এক্সাম অর্গানাইজ করব। সেই এক্সামটাতে তোমাদের যা পারফরমেন্স থাকবে তার উপর বেস করে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে, ঠিক আছে? সার্টিফিকেশন থাকবে সেই এক্সামের উপর। আর একটা হলো, তার আগে আমরা কিছু মক টেস্ট অর্গানাইজ করব, যাতে তোমাদের প্রবলেম গুলো নিয়ে কোনো ডাউট থাকলে সেটা ক্লিয়ার করা যায় আগেই। আর তো এভাবে কিছু কিছু পার্টিকুলার টপিক আমি বলে দেব, সেই টপিক গুলোর উপর আমরা প্রিপেয়ার করব, তারপর টেস্ট দেব, ঠিক আছে? মক টেস্ট হবে এগুলো আমাদের কাছে। তো এইভাবে কিছু মক টেস্টের মধ্যে দিয়ে বা আরো কিছু প্রোগ্রামিং প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা আমাদের কনসেপ্ট গুলোকে আরো ক্লিয়ার করব, ফাইনালি আমাদের এক্সামের জন্য প্রিপেয়ার করব আমরা, ঠিক আছে? তো এটা তোমরা জেনে রাখো যে অক্টোবর, মিড অক্টোবরের মধ্যে আমাদের এই ক্লাস আমরা এই বছরের জন্য শেষ করব। ঠিক আছে? ওকে আচ্ছা স্যার। স্যার। 1 মিনিট একটু হোল্ড করবে প্লিজ। হ্যালো, ওকে, সরি। তো ঠিক আছে, তো তাহলে প্ল্যানটা মোটামুটি বোঝা গেল, রাইট? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, আজকে আমরা তিনটে টপিক একটু শিখে নেব, মেইনলি সিতে ইনাম বা এনুমারেশন ডেটা টাইপ, আর একটা খুব ইম্পর্টেন্ট ডেটা টাইপ যেটা বেসিক্যালি তোমাদের এই কনসেপ্টটা যদি তোমরা এখন শেখো, সেই কনসেপ্টটা ইন ফিউচার তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল যখন শিখবে সেখানে তোমাদের হেল্প করবে, সেটা হলো স্ট্রাকচার। তো সি স্ট্রাকচার আমরা শিখবো, আর সি ইউনিয়ন। তো এই এনুমারেশন, স্ট্রাকচার অ্যান্ড ইউনিয়ন, এই তিনটে টপিক আজকে আমরা শিখবো। আর আমি কিছু টপিক আজকে তোমাদের বলে দেব, সেই টপিকগুলো তোমরা খুব ভালোভাবে একবার রিভাইজ করবে, তারপর সেই টপিকগুলোর থেকে নেক্সট স্যাটারডে, অ্যাকচুয়ালি নেক্সট স্যাটারডে আমাদের ক্লাস নেই, বেসিক্যালি আমাদের নেক্সট ক্লাস হবে 15th জুলাই। বাট তোমাদের ব্যাপারগুলো ভালোভাবে রিভাইজ করানোর জন্য আমি প্ল্যান করেছি যে একটা ইন্টারমিডিয়েট একটা ক্লাস আমরা অর্গানাইজ করবো, যাতে তোমাদের ডাউট ক্লিয়ার হয় বা তোমাদের মক টেস্ট এর মধ্যে দিয়ে তোমাদের কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার করা যায়। তো তোমরা কি অ্যাভেলেবেল হতে পারবে 8th জুলাই, নেক্সট স্যাটারডে? হ্যাঁ স্যার, অসুবিধা নেই স্যার, এই টাইমেই করবেন তো? এই টাইমে, হ্যাঁ, সেম টাইমে হয়ে যাবে তোমাদের? 8 জুলাই এই টাইমে আমার একটা মানে কম্পিউটার বেসিক্স কম্পিউটার ক্লাস থাকে তো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মানে এই সেম দিয়েরই একটা ক্লাস থাকবে, ওকে। হ্যাঁ রাইট রাইট রাইট। তাহলে আমরা সেটা যদি আচ্ছা আমি দেখছি, আচ্ছা সানডে তোমাদের এটা পসিবল হবে? হ্যাঁ স্যার হবে। স্যার সানডে সেম টাইম?
না Nine- স্যার nine? হবে না। কেন হবে না? আচ্ছা না স্যার হবে হবে আচ্ছা, অঙ্কুশের হবে বিক্রম প্রণব সানডে 9 PM 9th জুলাই। হ্যাঁ স্যার হবে, হবে স্যার। হ্যাঁ স্যার আমারও হবে। ওকে গ্রেট। তাহলে সানডে 9 PM এ আমরা একটা এরকম মেবি 1 hour শুড বি এনাফ। তো 1 hour এর একটা সেশন আমরা রাখবো। সেখানে একটা মক টেস্ট আমরা রাখবো আজ কিছু টপিকস এর উপর। তারপর সেই সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে দেন আজকে আমরা আজকের টপিক গুলো নিয়ে একটু ডিসকাস করি। স্যার বলছিলাম আহ, যে লেটার সিতে একটা টপিক ছিল স্ট্যান্ডার্ড লাইব্রেরি স্ট্রিং বলে, তো ওইটা একটুখানি বুঝতে অসুবিধা হলো। ওকে আমরা দেখে নেব। ওকে স্যার। আচ্ছা স্ট্রিং নিয়ে তাহলে আমরা একটু ব্যাপারগুলো দেখে নিই। আমার কাছে কি টপিকটা নিয়ে তোমার অসুবিধা হয়েছে বুঝতে? স্ট্যান্ডার্ড লাইব্রেরি স্ট্রিং ফাংশন বলে একটা টপিক ছিল। তো বেসিক্যালি তুমি কি স্ট্রিং ডট এইচ রিলেটেড টপিক গুলো বলছো? স্ট্রিং লাইব্রেরি ফাংশনস? হ্যাঁ স্যার, স্ট্রিং লাইব্রেরি ফাংশন ছিল ওটা। ওকে তো হ্যাঁ আগের দিন স্যার এগুলোই। এগুলো তো ওকে। তো আচ্ছা এবার বেসিক্যালি স্ট্রিং নিয়ে, স্ট্রিংটা কি? স্ট্রিং হলো আমরা অলরেডি ডিসকাস করেছি। স্ট্রিং বেসিক্যালি একটা কালেকশন অফ ক্যারেক্টার্স, রাইট? তো সেই স্ট্রিং নিয়ে আম, কিছু ম্যানিপুলেশন বা কিছু ফাংশনালিটি অ্যাচিভ করার জন্য অলরেডি সি তে কিছু ফাংশনালিটি অলরেডি ডিফাইন্ড আছে একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে। সেটাকে আমরা বলি string.h। বেসিক্যালি string.h হলো একটা হেডার ফাইল যার মধ্যে এই ধরনের বেশ কিছু ফাংশনালিটি অলরেডি ডিফাইন্ড আছে। এই ফাংশন গুলোর মধ্যে দিয়ে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারি, কিছু সার্টেন ফিচার্স অ্যাচিভ করতে পারি, কিছু সার্টেন পারপাস অ্যাচিভ করতে পারি এই স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন গুলোর মধ্যে দিয়ে। তো সেগুলো কিছু এক্সাম্পল তোমরা এখানে দেখতে পারবে। তোমার কি কিছু পার্টিকুলার কোনো ফাংশন নিয়ে অসুবিধা হচ্ছিল, না আমি ইন জেনারেল আমি একটু আলোচনা করবো এটা নিয়ে? সেটা ইঞ্জিনিয়ার আলোচনা করে দিলে ভালো হয়। যে এই হুম হ্যাঁ স্যার, এই ফাংশন গুলো কোথায় কিভাবে ইউজ হয় এগুলোই বুঝতে পারছিলাম। ওকে ওকে তাহলে দেখো এবার এই ফাংশন গুলো চট করে তোমাকে যে পুরো ব্যাপারটা সবকিছু একসাথে বুঝে নিতে হবে তা না। জাস্ট এই ফাংশন গুলো কি করে সেই, আচ্ছা তার আগে আমি একটু বলি
এই ফাংশন গুলো নিয়ে কাজ করার আগে এই ফাংশন গুলো বেসিক্যালি তোমার কাজ অনেক সহজ করে দেয়, ঠিক আছে? এই ফর এক্সাম্পল তোমাকে আমি একটা স্ট্রিং দিলাম, আর আমি তোমাকে বললাম যে এই স্ট্রিংটার লেংথ তুমি আমাকে ক্যালকুলেট করে দেখাও। তুমি কিন্তু, আমি এটা বলে দিলাম যে কোনো এক্সিস্টিং লাইব্রেরি ফাংশন তুমি ইউজ করতে পারবে না। সেটা তুমি তাহলে কি করবে? মেবি তুমি ক্যারেক্টার গুলো কাউন্ট করবে। একটা স্ট্রিংটার লেংথ কিভাবে ক্যালকুলেট করবে তুমি? এই স্ট্রিংটার মধ্যে ফর এক্সাম্পল ফাংশনস, এটা একটা স্ট্রিং। তাহলে আমরা এখানে দেখবো যে কতগুলো ক্যারেক্টার আছে এর মধ্যে। তার সাথে আরেকটা এখানে তোমরা জানো স্ট্রিং এর শেষে কি থাকে? বলো তোমরা কেউ। একটা স্ট্রিং এর লাস্ট এন্ড পয়েন্টে কি থাকে? কেউ বলো, প্রণব, বিক্রম। সেই ইন্টিজার। না, না, স্ট্রিং এ কেন ইন্টিজার থাকবে? একটা স্ট্রিং আর একটা ক্যারেক্টার অ্যাড এর মধ্যে আমরা কি কি ডিফারেন্স আমরা শিখেছিলাম? একটা নাল থাকে। এক্স্যাক্টলি। তো একটা স্ট্রিং ইনিশিয়ালাইজ করা, সেটাকে আমরা কিভাবে করতে শিখেছিলাম? যে একটা ক্যারেক্টার অ্যারে হিসেবেও করা যায়, কিন্তু ক্যারেক্টার অ্যারেতে তোমাকে লাস্ট একটা নাল ক্যারেক্টার এখানে ম্যানুয়ালি ইনসার্ট করতে হবে, তবে এটাকে আমরা অ্যাজ এ স্ট্রিং ইউজ করতে পারবো। কিন্তু যখন আমরা একটা জাস্ট স্ট্রিং ডিক্লেয়ার করছি এইভাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি তো অটোমেটিক্যালি এই এই 1 2 3 4 5 এই চারটে ক্যারেক্টারের পরে একটা নাল ক্যারেক্টার কিন্তু ইনসার্ট হয়ে গেল। বুঝতে পারছো তোমরা ব্যাপারটা? আমি এখানে একটা গিক্স বলে একটা স্ট্রিং, এটা নাথিং বাট এটা হলো একটা একটা জাস্ট একটা স্ট্রিং ইনিশিয়ালাইজ করছি, কিন্তু সেখানে লাস্ট ক্যারেক্টারটা কিন্তু, তো এই সবগুলো ক্যারেক্টার এখানে ইনসার্ট হওয়ার পর লাস্ট একটা নাল ক্যারেক্টার ইনসার্ট হবে। তার মানে দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, ঠিক আছে? তো এবার তোমাকে যদি আমি বলি যে একটা লেংথ ক্যালকুলেট করতে হবে, তাহলে সেই লেংথটা তুমি কতগুলো ক্যারেক্টার আছে তার সঙ্গে একটা নাল ক্যারেক্টারের জন্য একটা কাউন্ট অ্যাড করে তুমি সেই লেংথটা আমাকে বলতে পারবে। কিন্তু স্ট্রিং অলরেডি তোমাকে এই ছোট ছোট জিনিসগুলো অ্যাচিভ করার জন্য অলরেডি তোমাকে কিছু স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন প্রোভাইড করছে। যেমন এক্সাম্পল strlen, স্ট্রিং লেন। strlen ফাংশন বা স্ট্রিং লেন ফাংশন, এই ফাংশনটা অলরেডি ডিফাইন্ড আছে এই হেডারের মধ্যে, স্ট্রিং ডট এইচ এর মধ্যে। এই এর মধ্যে তুমি যদি এই স্ট্রিং নেমটা, এই স্ট্রিং ভ্যারিয়েবলটা পাস করো, সে তোমাকে কিন্তু লেংথটা ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে। তাহলে তুমি দেখো এই স্ট্রিং লেংথ HELLO। ওকে, আর একটা পয়েন্ট, এখানে আমি যে নাল ক্যারেক্টারটা বলছিলাম, সেই নাল ক্যারেক্টারটা তো অ্যাকচুয়ালি ইউজারের কাছে সেটা কাউন্ট নয়, রাইট? আমরা জানি এখানে একটা নাল ক্যারেক্টার অ্যাড হচ্ছে, কিন্তু সেইটা ইউজারকে তো বলার কোনো প্রয়োজন নেই। সেই জন্য তুমি দেখো এখানে কি করছে, 5টা ক্যারেক্টারকে এ কাউন্ট করে এখানে স্ট্রিং লেন্থ 5 বলে দিচ্ছে। নাল ক্যারেক্টারটা কিন্তু অটোমেটিক্যালি বাই ডিফল্ট ডিক্রিমেন্ট করছে, মাইনাস করে এই নাম্বারটা দিচ্ছে। জাস্ট ভ্যালিড যে ক্যারেক্টার গুলো তারই কাউন্ট দিচ্ছে, বাট ইন্টারনালি আমরা জানি এখানে একটা নাল ক্যারেক্টারও আছে। তো এটা হলো এই স্ট্রিং লেন ফাংশনটার ফাংশনালিটি। তারপরে তোমরা দেখো এটা 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 বোঝা গেল, রাইট সবার? হ্যাঁ স্যার। ওকে। সিমিলারলি আমাদের str কপি ফাংশন আছে। ইট ইজ ফর কপিং সোর্স স্ট্রিং ইনটু ডেস্টিনেশন স্ট্রিং। দ্য লেংথ অফ দ্য ডেস্টিনেশন স্ট্রিং গ্রেটার দ্যান ইকুয়ালস টু সোর্স স্ট্রিং। ঠিক আছে? তাহলে এখানে কি হলো, তাহলে এটা হলো এই স্ট্রিং কপি ফাংশনের দুটো প্যারামিটার।
যেখানে ফার্স্ট প্যারামিটারটা হবে ডেস্টিনেশন স্ট্রিং আর সেকেন্ড প্যারামিটারটা হবে সোর্স স্ট্রিং। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে কিন্তু। এটা কিন্তু যদি তোমাকে এটা মাথায় রাখতে হবে যে str কপি ফাংশনটা ফার্স্ট প্যারামিটার হলো ডেস্টিনেশন স্ট্রিং, সেকেন্ড প্যারামিটার হলো সোর্স স্ট্রিং। তাহলে তুমি যখন এই ফাংশনটা কল করছো, এই কন্টেন্টটা এই এই স্ট্রিং এর কন্টেন্টটা এই স্ট্রিং এ গিয়ে সোর্স স্ট্রিং এর কন্টেন্ট ডেস্টিনেশন স্ট্রিং এ গিয়ে স্টোর হচ্ছে। একটা এক্সাম্পল আমরা এখানে দেখে নিই। এখানে দেখো দুটো স্ট্রিং এ আর বি, দুটো স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে। এবার আমরা একটা ইনপুট নিচ্ছি, সেই ইনপুটটা হলো হ্যালো ইনপুট নিয়েছি, সেটা স্টোর হয়ে গেছে এ স্ট্রিং এ। এবার আমরা ডেস্টিনেশন স্ট্রিং করে বি এর মধ্যে এটা জাস্ট একটা স্টোর হচ্ছে নাম্বারটা। এবার কপি করছি আমরা এখানে, তোমরা দেখো এর কন্টেন্টটা বি তে, ঠিক আছে? তো কপি এই এই কন্টেন্টটা তোমরা ইগনোর করতে পারো বেসিক্যালি। এখানে সোর্স স্ট্রিংটা দেওয়া হচ্ছে, তারপর কপিড স্ট্রিং কি হচ্ছে, এর কন্টেন্ট বি এ স্টোর হয়ে যাচ্ছে। যে কন্টেন্ট এখানে আমরা দিয়েছিলাম হ্যালো, এটা বি তে স্টোর হয়ে এখন বি স্ট্রিং এর মধ্যে কিন্তু হ্যালো আছে, এর মধ্যেও হ্যালো আছে, এ স্ট্রিং ও হ্যালো আছে, বি স্ট্রিং ও হ্যালো। তাহলে এবার প্রিন্ট যখন করছি বি হ্যালো প্রিন্ট হচ্ছে। সিমিলারলি আমাদের strn কপি, এটা ছিল str কপি, এটা হলো strn কপি। ইট কপিজ n ক্যারেক্টার্স অফ সোর্স স্ট্রিং ইনটু ডেস্টিনেশন স্ট্রিং। তার মানে এখানে কি করছিলাম আমরা, সোর্স স্ট্রিং আর ডেস্টিনেশন স্ট্রিং, সোর্স স্ট্রিং এর যে কন্টেন্ট আছে একটা ধরো 5 লেটার বা 5 ক্যারেক্টার বা 10 ক্যারেক্টারের স্ট্রিং, কমপ্লিটলি সেটা কপি হয়ে যাচ্ছে ডেস্টিনেশন স্ট্রিং এ। কিন্তু strn কপিতে তুমি মেনশন করতে পারবে কটা ক্যারেক্টার তুমি কপি করতে চাইছো সোর্স থেকে ডেস্টিনেশনে, ঠিক আছে? তাহলে এখানে তুমি দেখো একটা স্ট্রিং এখানে ইনপুট হিসেবে নিচ্ছি হ্যালো। এবার আমরা বলছি এইভাবে strn কপি ফাংশনটা কল করা হয়। বি হচ্ছে ডেস্টিনেশন, এ হচ্ছে সোর্স স্ট্রিং, আর 3 মানে কটা ক্যারেক্টার, 3 বলতে কপি ফার্স্ট 3 ক্যারেক্টার্স ফ্রম এ স্ট্রিং। তাহলে HELLO স্ট্রিং থেকে ফার্স্ট 3টে ক্যারেক্টার HEL এই 3টে কপি হয়ে যাচ্ছে বি তে, সোর্স থেকে ডেস্টিনেশনে 3টে ক্যারেক্টার, সেইভাবে আসছে এখানে HEL। তো এইভাবে আমরা অনেক এরকম ফাংশন থাকতে পারে। বেসিক্যালি এই যে লিস্টটা দেয়া আছে, এই লিস্টের ফাংশন গুলোই আছে এখানে। এভাবে তোমরা আর বাকি এক্সাম্পল গুলো দেখতে পারবে। দেখো ধরো এটা str cat মানে বেসিক্যালি কনক্যাটেনেশন মানে দুটো কন্টেন্টকে অ্যাড করা, ঠিক আছে, কম্বাইন করা। ইট কম্বাইন্স টু স্ট্রিং। তোমার কাছে দুটো স্ট্রিং আছে হ্যালো আর গুড মর্নিং, এ আর বি। এবার তুমি কনক্যাট করছো স্ট্রিং ক্যাট এ আর বি, তো কনক্যাটিনেটেড স্ট্রিংটা এসে কি দাঁড়াচ্ছে, হ্যালো গুড মর্নিং। দুটো এই স্ট্রিং এর পরে এই স্ট্রিংটা অ্যালোকেটেড, এই ক্যারেক্টার গুলো অ্যালোকেটেড হয়ে কপি হয়ে যাচ্ছে এতে। এটা কিন্তু ইন্টারেস্টিং। সোর্স স্ট্রিং ডেস্টিনেশন স্ট্রিং, তাহলে এবার কি হচ্ছে, এই স্ট্রিং আর এই স্ট্রিং এই দুটোর কন্টেন্ট অ্যাড হয়ে কনক্যাটিনেটেড হয়ে এই স্ট্রিং এর মধ্যে কপি হয়ে যাবে। এ আর বি এর কন্টেন্ট কনক্যাটিনেটেড হয়ে, আমরা এখানে অ্যাড বলবো না, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা অ্যাড বলবো না, বলবো কনক্যাটিনেশন। তাহলে এ আর বি এর কন্টেন্ট কনক্যাটিনেটেড হয়ে বি স্ট্রিং এ স্টোর হচ্ছে, সরি এ স্ট্রিং এ স্টোর হচ্ছে, ফার্স্ট যে কন্টেন্টটা সেটাই, ফার্স্ট প্যারামিটারটা সেটাতেই। তাহলে আমরা এখানে এ প্রিন্ট করেছি, দেখো হ্যালো গুড মর্নিং। সিমিলারলি এই যে strn cat, এখানে কাউন্টটা দেয়া যাবে কটা কটা এখানে হ্যালো, এখানে গুড মর্নিং। তাহলে হ্যালোর সাথে হ্যালো হচ্ছে এ, বি হচ্ছে গুড মর্নিং, বাট গুড মর্নিং এর সবগুলো ক্যারেক্টার আমরা কপি করতে চাইছি না, অনলি 4, তার মানে অনলি গুড 1 2 3 4। তাহলে হ্যালো
আর গুড কনক্যাটিনেটেড হয়ে এ তে স্টোর হবে। দেখো এ তে আমরা স্টোর করছি, এই দুটো কনক্যাটিনেটেড হয়ে হ্যালো গুড হচ্ছে। সিমিলারলি str cmp কম্পারিজন করছে এরা। কিভাবে কম্পারিজন করছে? এবার দুটো স্ট্রিং এখানে থাকবে, সেই দুটো স্ট্রিং কে কম্পেয়ার করবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ঠিক আছে, যে সবগুলো যে প্রত্যেকটা ক্যারেক্টার সেম কিনা, তার বেসিসে এ একটা আউটপুট দেবে, ঠিক আছে। সিমিলারলি strncmp, এটা সম্ভবত কি বলছে, দ্য ফাংশন ইজ ইউজ টু কম্পেয়ারিং ফার্স্ট n ক্যারেক্টার্স। আচ্ছা, যখনই লাস্ট একটা প্যারামিটার অ্যাড হচ্ছে, তার মানে সেখানে আমরা একটা কাউন্ট বলে দিচ্ছি। এই দুটো স্ট্রিং এর আমরা কম্প্যারিজন করব, বাট সবগুলো ক্যারেক্টারের না, ফার্স্ট দুটো ক্যারেক্টার। যেমন তুমি এখানে দেখো, এই একটা ক্যারেক্টার, এই একটা স্ট্রিং দেয়ার, THERE, সরি, এই একটা স্ট্রিং হলো THE, এটা আর একটা স্ট্রিং THERE। আমরা এখানে কম্পেয়ার করছি। যদি strmp করতাম আগেরটার মতো, আগের ফাংশনটার মতো, তাহলে সেটা কি সরি, এই ফাংশনটা দিয়ে, তাহলে এটা বেসিক্যালি কি করতো, কমপ্লিটলি কম্পেয়ার করতো। সেই ক্ষেত্রে কিন্তু এটা আউটপুট দেবে যে বোথ স্ট্রিংস আর নট ইকুয়াল। কিন্তু এখানে আমরা কি করছি, চারটে ক্যারেক্টার কম্পেয়ার করছি, THE টি, সরি, দুটো ক্যারেক্টার। তো TH, এখানেও আছে TH, সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইকুয়াল হয়ে যাবে। যদি আমরা তিনটে করি, সেখানেও ইকুয়াল হয়ে যাবে। সিমিলারলি আমাদের এখানে অনেক ফাংশনালিটি আছে, যেমন str rev, স্ট্রিং রিভার্স। এ কি করছে, একটা স্ট্রিং কে রিভার্স করে দিচ্ছে। এর আচ্ছা, একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি তোমাদের বলি। আমরা সি প্রোগ্রামিং এ অলরেডি দেখছি যে ফর এক্সাম্পল স্ট্রিং কিন্তু তোমাদের একটা খুব ভালো টপিক প্রোগ্রামিং প্রোগ্রামিং স্কিলকে ডেভেলপ করার জন্য, লজিক্যাল থিঙ্কিং কে ডেভেলপ করার জন্য। স্ট্রিং এর ক্যালকুলেশন বা স্ট্রিং এর যে স্ট্রিং ট্রাভার্সিং মানে গোয়িং থ্রু দ্য স্ট্রিং, কোন একটা স্ট্রিং আছে, সেই স্ট্রিং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমরা অ্যাক্সেস করছো। এই ধরনের জিনিসগুলো তোমাদের বেশ কিছু প্রোগ্রাম আমরা প্র্যাকটিস করব আস্তে আস্তে, ফর এক্সাম্পল মেবি নেক্সট সেশনে। আচ্ছা, সিম্পল তোমাদের এই strrev, এই স্ট্রিং রিভার্স ফাংশনের মধ্যে দিয়ে একটা স্ট্রিং দেয়া থাকলে সেই স্ট্রিংটাকে কিন্তু রিভার্স করে দেওয়া যায়। সিম্পলি তুমি যদি হ্যালো এখানে স্ট্রিং ইনসার্ট করো, এই স্ট্রিংটাকে যদি এখানে strrev তে পাস করো, এ তোমাকে, আচ্ছা এখানে তোমরা দেখো স্ট্রিং কিভাবে ইনপুট নিয়েছি আমরা। একটা স্ট্রিং এখানে ইনপুট নেওয়া হয়েছে, সেই স্ট্রিংটাকে কিন্তু scanf না, সেই স্ট্রিংটা ইনপুট নিতে গেলে getS বলে একটা ফাংশন এখানে আমরা ইউজ করছি। getS বলতে এটা scanf এর মতো, ঠিক আছে। এন্টার স্ট্রিং, যে স্ট্রিংটা ইনসার্ট করছো হ্যালো, সেটা গিয়ে getS ফাংশনের মধ্যে দিয়ে এ তে স্টোর হবে। এবার এই এটা সিম্পলি তুমি যদি পাস করো এখানে, এটা কিন্তু রিভার্স হয়ে যাবে। তুমি পাস করেছো হ্যালো, এটা রিভার্সড হয়ে চলে আসলো OLLEH। তো এই একটা তুমি এই strrev ইউজ করে তুমি ইজিলি এটাকে রিভার্স করতে পারছো। কিন্তু আমাদের কোয়েশ্চেনটা কিভাবে আসবে, ফর এক্সাম্পল আমি বলছি এক্সামে কোয়েশ্চেনটা কিভাবে আসবে, উইদাউট ইউজিং স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন রিভার্স স্ট্রিং। সেখানে আমরা শিখবো কিভাবে আমরা এরকম কোনো প্রিডিফাইন্ড ফাংশন ইউজ না করে স্ট্রিং ট্রাভার্সিং এর মধ্যে দিয়ে প্রপার সেখানে লুপ ইউজ করে, সত্যিকারের মানে লজিক ইউজ করে আমরা আমাদের ইউজার ডিফাইন লজিক দিয়ে একটা স্ট্রিং কে রিভার্স করতে শিখবো। তো এই স্ট্রিং গুলো ইউজ না করে, এই প্রত্যেকটা জিনিস, একটা স্ট্রিং এর লেংথ ক্যালকুলেট করা বা রিভার্স করা বা দুটো স্ট্রিং কে অ্যাড করা, প্রত্যেকটা জিনিস তোমরা আহ, আহ, নিজের মতো করে প্রোগ্রামিং করেও সেগুলো অ্যাচিভ করতে পারো, এরকম ইউজার ডিফাইন ফাংশন ইউজ না করে। এরকম ভাবে আমাদের আরো কিছু ফাংশন বলা আছে, ধরো str, it is used to search whether a substring is present in the main string or not. Clear, right?
মানে ধরো হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং, আর একটা স্ট্রিং হলো হ্যালো। এবার তুমি দেখতে চাইছো যে হ্যালো স্ট্রিংটা হ্যালো ওয়ার্ল্ড স্ট্রিং এর মধ্যে আছে কিনা। এই ধরনের ফাংশন আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো হাউ আর ইউ বলে একটা স্ট্রিং ইনসার্ট করা হয়েছে, তারপরে আমরা একটা স্ট্রিং ইউ বলে একটা স্ট্রিং সার্চ করতে চাইছি যে হাউ আর ইউ এই স্ট্রিংটার মধ্যে ইউ স্ট্রিংটা আছে কিনা। এবার এ কি করলো, বললো ফাউন্ড। এই ফাউন্ড ফাংশনটা ট্রু রিটার্ন করবে যদি এ কিনা এই স্ট্রিংটা এই স্ট্রিং এর মধ্যে খুঁজে পায়, রাইট? যদি ফাউন্ড হলো তো তারপরে এখানে সার্টেন ওয়েতে আমরা ফাউন্ড মাইনাস এ করে এটা আমরা পরে দেখবো যে এটা জাস্ট পজিশনটা কিভাবে পাওয়া গেল, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। এখানে মেইন জিনিস হলো যেটা শেখার বিষয় সেটা হলো এই ফাংশনটার মধ্যে দিয়ে একটা সাবস্ট্রিং কে আমরা দেখছি মেইন স্ট্রিং এর মধ্যে প্রেজেন্ট আছে কিনা সার্চ করে। তো এইভাবে আমরা আমাদের কিছু প্রিডিফাইন্ড স্ট্রিং রিলেটেড ফাংশনস ডিফাইন করা আছে স্ট্রিং হেডারের মধ্যে দিয়ে। আমরা ধরো আমরা অন্য কোনো প্রোগ্রাম করছি, সেখানে তো আমাদের একটা স্ট্রিং এর লেন্থ ক্যালকুলেট করার জন্য প্রোগ্রাম করাটা সেখানে ডিফিকাল্ট, কারণ সেটা আমাদের মেইন গোল নয়, আমাদের অন্য কিছু গোল। তো এই ধরনের অনেক কিছু গোল অ্যাচিভ করার জন্য ডাইরেক্টলি আমরা এই ধরনের ফাংশন ইউজ করতে পারি, আর সেটা আমাদের প্রোগ্রামটাকে অনেক রিডেবল বা অনেক ইজি করে দেয় আমাদের মেইন গোল অ্যাচিভ করতে। ওকে, মোটামুটি বোঝা গেল বিক্রম প্রণব কনসেপ্টটা। আমি এই লিংকটা দিয়ে দেবো, তোমরা এটা হ্যাঁ স্যার, ডিটেইলে গিয়ে বুঝতে পেরেছি। দেখতে পারবে। ওকে, হ্যাঁ স্যার। তবে আমি এটাই সাজেস্ট করব যে তোমরা এখানে আমি এটা আগের সেশনে বলেছিলাম, এই প্রত্যেকটা ফাংশন কে নিয়ে তোমরা সেটার ফাংশনালিটিটা শিখবে, তারপর তোমরা সেই ফাংশন রিলেটেড কিছু প্র্যাকটিস প্রোগ্রাম সলভ করবে, কিছু ইনপুট নিয়ে সেটাকে তোমরা দেখবে, বা তোমাদের ইউজার ডিফাইন কিছু ইনপুট তোমরা কিবোর্ডে কিছু ইনপুট দিয়ে সেই ইনপুটটার একটা স্ট্রিং ইনপুট তোমরা নিলে, সেই স্ট্রিং ইনপুটটার উপর এই ফাংশনটা অ্যাপ্লাই করে তোমরা কিছু করার চেষ্টা করলে, এইভাবে তোমরা এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। ওকে, তাহলে আজকে আমরা আমাদের আজকের টপিক গুলো একটু দেখে নিই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকের যে টপিক সেটা হলো ফার্স্ট এনুমারেশন। ওকে, এই সবগুলো টপিকেই একটু ডিটেইল ওয়েতে আমি কিছু রেফারেন্স প্রোভাইড করে দেব। এখানে আমরা জাস্ট ব্যাপারটা নিয়ে আলোচনা করব, তারপর ডিটেইলসটা আমরা শিখে নেব এই রেফারেন্স ওয়েবসাইট থেকে। তারপর ফার্দার যে প্রবলেম সেগুলো নিয়ে আমরা নেক্সট ডিসকাস করব। ওকে, তাহলে এনুমারেশনটা কি? এনুমারেশনটা হলো জাস্ট একটা এক্সাম্পল দিই তোমাদের। ধরো তোমরা এই উইকের প্রত্যেকটা দিনকে তোমরা ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের, আর এই প্রত্যেকটা দিন আমাদের উইকে 7টা দিন আছে, এই 7টা দিন নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, কিছু কিছু ক্যালকুলেশন বা কিছু আমরা করতে চাইছি। ফর এক্সাম্পল আমরা 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 একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, তাহলে আমাদের এই 7টা দিনের সেখানে কাউন্ট থাকতে হবে, রাইট? এই 7টা দিনকে আমাদের নিয়ে চলতে হবে। সেই ক্ষেত্রে আমরা তো এইভাবে তোমাদের ধরা যাক আমাদের উইক স্টার্ট হচ্ছে সানডে থেকে, রাইট? তো যদি আমরা এইভাবে করি, ফার্স্ট দিনটাকে আমরা 0 ধরলাম, নেক্সট দিনটাকে আমরা 1 ধরলাম, এইভাবে 2 ধরলাম, এইভাবে করে আমরা কিন্তু 7টা দিনকে আমাদের তো এট দা ফর এক্সাম্পল এট লাস্ট আমাদের স্যাটারডে কে
6 হিসাবে 6 আমাদের ডিক্লেয়ার করতে হবে, রাইট? তো 0 to 6 জাস্ট এটা আমরা পুরোটাই করে নিই, তাহলে ডাউট থাকবে না। ওকে, বোঝা গেল। আমরা 7টা দিন নিয়ে কাজ করতে চাই। প্রত্যেকটা দিন আমরা যদি এইভাবে ইনিশিয়ালাইজ করে সেটা নিয়ে কিছু কাজ করতে চাই, প্রত্যেকটা দিনকে আমাদের আলাদা আলাদা করে এভাবে ডিক্লেয়ার করতে হবে ইন্টিজার হিসেবে, আর সেখানে একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে। এটা আমরা 0 to 6 করতে পারি, বা 1 থেকে স্টার্ট করলে 1 to 7। বেসিক্যালি দেয়ার আর 7 ডেজ, ঠিক আছে? 0 to 6 বা 1 to 7 বা ম্যাটার একই। তো আমাদের করতে হবে ইন্ডিভিজুয়ালি। দেখো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডে কে আমাদের ডিক্লেয়ার করতে হবে। বেসিক্যালি এভাবে ডিফাইন করতে হবে ভ্যালুটা। নট অনলি ডিক্লারেশন, আমরা এখানে ডেফিনিশনটাও প্রোভাইড করছি। প্রত্যেকটা ভ্যালুকে প্রত্যেকটা ভ্যালুর প্রত্যেকটা ইন্টিজারের ভ্যালু অ্যাসাইন করছি। ওকে, এখানে আমরা চাইলে প্রিন্ট করতে পারি ফর এক্সাম্পল তাহলে বলো তোমরা এখানে কি প্রিন্ট হবে? 2 ডে 2। রাইট, কারণ আমরা টিউসডে ভ্যারিয়েবলে 2 ভ্যালু অ্যাসাইন করেছি, রাইট? তাহলে ডে এখানে 2 হয়ে গেল। এইবার তোমরা এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে এই প্রোগ্রামটাতে, আচ্ছা এই প্রোগ্রামটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? এই প্রোগ্রামটা কি তোমাদের তোমাদের কি ওপিনিয়ন এই প্রোগ্রামটা সম্পর্কে একটু বলো। যে প্রোগ্রামটা কি ভালো কোডিং মনে হচ্ছে, নাকি তোমার মনে হচ্ছে যে এটা কেমন যেন একটু বারবার রিপিট করা হচ্ছে জিনিস, কেমন সেম, মানে ডিক্লারেশনটা খুব একটা এফিশিয়েন্ট মনে হচ্ছে না, বা কি তোমাদের কি মনে হচ্ছে হ্যাঁ এই স্যার, প্রোগ্রামটা এতে সম্পর্কে? এতে তো ভ্যালু গুলো অ্যাসাইন করেই দেওয়া আছে, আর আলাদা করে প্রিন্ট করেই কি লাভ তাহলে? না, আমি সেটা বলছি না। আমি প্রিন্ট করাটাকে জাস্ট এটা আমাদের টেস্টের জন্য, ঠিক আছে? এখানে আমরা অন্য কোনো ফার্দার ক্যালকুলেশন বা কিছু করতে পারি। এই ব্যাপারটা নিয়ে, এই ডিক্লারেশনটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে? বলো। রিপিটেড বারবার, মানে এটাকে আরো কিছু শর্ট ওয়েতে করা যেতে পারতো। আচ্ছা, হ্যাঁ, এবার দেখো, প্রথমত আমরা জানি যে, আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয়েছে এর মধ্যে সিমিলারিটি কি? এর মধ্যে কি? পর পর হচ্ছে মানে গ্যাপ স্যার, গুলো এরা মানে প্রত্যেকগুলোই ইন্টিজার, আর আমরা একটা মানে একই লাইনে লিখতে পারি যে ইন্টিজার সান মানে কমা মন টুই এইভাবে লিখে যেতে পারি। না, না, আচ্ছা এটাও একটা পয়েন্ট। বাট এই এই যে প্রত্যেকটা, তুমি রিয়েল লাইফের সঙ্গে মানে রিয়ালিটির সঙ্গে তুমি কম্পেয়ার করো। আমি উইকের 7টা দিন নিয়ে কিছু কাজ করতে চাইছি। তো এখানে এই গুলোর মধ্যে কি সিমিলারিটি আছে? সানডে, মানডে, টিউসডে এগুলো কি? সপ্তাহে 7টা দিন। এক্স্যাক্টলি, এরা সপ্তাহের 7টা দিন। তো এটা 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 কি একটা ক্যাটাগরির মধ্যে রাখা যায় কিনা সেটা আমাদের একটু মনে হচ্ছে না। এরা বেসিক্যালি তো ডে, 7টা দিন।
কিন্তু তবু আমরা এখানে কি করছি, প্রত্যেকটা দিনকে আলাদা আলাদা করে করে আমরা ডিক্লেয়ার করছি, রাইট? তো এটাকে একটু এফিশিয়েন্টলি করার জন্য আমাদেরকে এনুমারেশন বলে একটা ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে। তোমরা এখানে পিপিটি তো বলা আছে, বাট আমি এখান থেকে রেফার করছি, তোমরা ওখান থেকেও করতে পারো। এনুমারেশনে আমরা কি শিখছি? enumeration or enum is a user defined data type in C. ওকে, enumeration একটা নতুন user defined data type C তে আমরা শিখছি। It is mainly used to assign names to integral constants. The names make a program easy to read and maintain. Okay, first of all এটা প্রত্যেকটার ইন্টিজার ভ্যালু থাকছে, ঠিক আছে? তাহলে তোমরা দেখো এখানে আমরা কিভাবে একটা ডিক্লেয়ার করছি। এইভাবে আমরা একটা ভ্যালু একটা ডিক্লেয়ার করছি। ওকে, তাহলে এই 7টা দিন কে আমরা বলতে পারি একটা উইক, রাইট? ওকে, দেখো আমরা এখানে উইক বলে এটাকে ডিক্লেয়ার করছি, আর তারপরে এখানে আমরা এটাকে মানডে থেকে স্টার্ট করতে পারি। ওকে, এইবার আমি কি করছি এখানে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, THU, FRIST, এভাবে আমরা একটা enumerated data type ডিক্লেয়ার করলাম। ওকে, যার মধ্যে আমরা জানি যে এই সবগুলো অ্যাকচুয়ালি উইকেরই পার্ট, রাইট? তা এই উইকটা এটা কিন্তু জাস্ট ইউজার ডিফাইন্ড, মানে আমরা এখানে উইক 1 হোয়াটএভার তুমি যা খুশি চাও তুমি করতে পারো। তুমি একটা এনুমারেটেড ডেটা টাইপ, তুমি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ তৈরি করছো। এই ডেটা টাইপটার মধ্যে তুমি এই মেম্বার গুলো তুমি ডিক্লেয়ার করছো। যদি তুমি এবার এর কিছু ক্যারেক্টার আছে, যেমন এই ফার্স্ট মেম্বারটার ভ্যালু তুমি যদি এখানে ইনিশিয়ালাইজ না করো, এটা স্টার্ট হবে 0 থেকে। তোমরা দেখো অলরেডি এখানে দেখাচ্ছে সান 0, মান 1। তুমি যদি এখানে সান ডিক্লেয়ার না করো, এটা অটোমেটিক্যালি 0 ভ্যালু ডিক্লেয়ার্ড হয়ে যাবে। তারপর থেকে 1 2 ইনক্রিমেন্ট হতে থাকবে, তুমি যতগুলো করতে ভ্যালু দেবে, লাস্ট এটা ভ্যালু 6 এ গিয়ে ইনক্রিমেন্ট হলো, ঠিক আছে? তুমি চাইলে এটাকে কিন্তু 1 হিসেবেও করতে পারো। তাহলে দেখো মানের ভ্যালু 2 হয়ে গেল। ওকে, এইবার আমি এই পার্টটাকে কমেন্ট করছি। ওকে, এইবার তুমি দেখো এখানে, আচ্ছা আমি এটা 0 হিসেবেই রাখছি। তাহলে আমাদের এখানে আচ্ছা আর একটা প্রবলেম তোমরা কি দেখেছো? আচ্ছা এইটার সাথে এবার এই ডিক্লারেশনটা তোমাদের কোনটা বেটার মনে হচ্ছে বলো? এনামোরেশন যেটা করেন ওটাই। হ্যাঁ স্যার, এখানে ওটাই। এখানে তুমি কি বেনিফিট পাচ্ছ বলো? অত লিখতে স্যার হচ্ছে না, অল্প প্রত্যেকটার ভ্যালু আলাদা করে লিখতে হচ্ছে না। এক্স্যাক্টলি, এখানে কিন্তু আমাদের কোনো ভ্যালু প্রত্যেকটার জন্য ম্যান্ডেটারিলি কিছু ডিক্লেয়ার করতে হচ্ছে না। আমরা চাইলে আমাদের পছন্দ মতো কিন্তু একটা ভ্যালু ইনসার্ট করতে পারি, এটা কিন্তু তোমরা মনে রাখবে। আমি চাইলে টিউসডেতে আমি 100 ভ্যালু ইনসার্ট করে দিলাম, আমি চাইলে সেটাও করতে পারি, তারপরে ভ্যালুটা কিন্তু 101 হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ তার স্যার। আগেটা সরি, তাহলে কি হবে স্যার, মন্ডেটা? এগুলো চেঞ্জ হবে না। সানডের ভ্যালু 0ই থাকবে, মানডের ভ্যালু 1ই থাকবে। যেহেতু আমরা এখানে ডিক্লেয়ার করিনি, সানডের ভ্যালু ফার্স্ট ভ্যালুটা অলওয়েজ 0 হিসেবে ডিক্লেয়ার্ড হবে, তারপরে ভ্যালুটা 1 হিসেবে ডিক্লেয়ার্ড হবে। ওকে, আচ্ছা
তারপরে আমরা যদি ডিক্লেয়ার কিছু না করি এর সঙ্গে ইনক্রিমেন্ট হবে, যদি আমরা ডিক্লেয়ার করে দিই তাহলে তো এই ভ্যালুটা অ্যাসাইন হয়ে গেল, তারপরের থেকে আবার কিন্তু এক একটা করে ভ্যালু বাড়তে থাকবে, এই যে ভ্যালু অ্যাসাইন করলাম তারপরের থেকে। বোঝা গেল? সিম্পল ম্যাথ। তাহলে এখানে তোমাদের বেনিফিট এটা হলো যে তোমরা এই এতগুলো ডিফারেন্ট ভ্যারিয়েবলকে একটা এনুমারেটেড ডেটা টাইপ ক্যাটাগরির মধ্যে তোমরা রাখতে পারলে ইজিলি, আর তোমার প্রত্যেকটা ভ্যালুকে ইন্ডিভিজুয়ালি কোনো ভ্যালু অ্যাসাইন করতে হলো না। তোমরা জানো যে তোমাদের এখানে এটাই তোমাদের এখানে এটাই উদ্দেশ্য, তোমরা চাইছো যে প্রত্যেকটা ভ্যালু +1 করে করে ইনক্রিমেন্টেড হোক, সেটা তোমাদের এখানে অ্যাচিভ হয়ে গেল অটোমেটিক্যালি। এবার যদি তুমি এখানে টিউসডে প্রিন্ট করতে চাও, এখানে টিউসডে কি প্রিন্ট হবে বলো, রেজাল্ট কি আসবে বলো? 2 কত আসবে বলো আরেকবার? 2 ই sir. আসবে। 2। ওকে, 2 আসলো, কারণ সানডে ইজ 0, মানডে ইজ 1, টিউসডে ইজ 2। তো এটাই হলো এনুমারেশন সি তে, ঠিক আছে, এনুমারেটেড ডেটা টাইপ। তো এই এনুমারেশন নিয়ে আমি এখানে ডিসকাস করেছি, আর এর সাথে তোমাদের রেফারেন্স টিউটোরিয়াল দেয়া আছে এখানে, এখান থেকে না সরি, আচ্ছা পরের যে ওয়েবসাইটটা দেয়া আছে ওখান থেকে তোমরা এনুমারেশনটাও দেখে নিতে পারবে, আলাদা করে আমি আর দিলাম না, ঠিক আছে। এই লিঙ্কটা দেয়া আছে বেসিক্যালি এই সি স্ট্রাকচারস, তার উপরেরটাই তোমরা এখানে পেয়ে যাবে। এখানে তোমরা আরো কিছু এর ডিফারেন্ট ওয়েজ অফ ডিক্লারেশন বা কিছু এক্সাম্পল তোমরা পেয়ে যাবে, এখান থেকে তোমরা প্র্যাকটিসও করতে পারবে। আর এট দ্য সেম টাইম আমি বলবো তোমরা এই টপিকটা লেটার সিট থেকেও শিখে নেবে। এটা জাস্ট একটা তোমাদের কাছে সিম্পল শর্ট একটা রেফারেন্স হয়ে গেল, তোমরা টপিকটা এখান থেকে খুব শর্ট টাইমে বুঝে গেলে। তারপরে নেক্সট স্টেপ বলছি হচ্ছে লেটার, বলো। স্যার লেটার থেকে দেখলাম এই টপিকটা পেলাম না তো। লেটার সিতে এনুমারেশন টপিক পেলে না? হ্যাঁ এনুমারেশন তো আছে, এনাম। ওকে ওকে, এনুমারেশন মেবি লেটার সিতে, ওকে হ্যাঁ স্যার আমি আছে। আমার আমাকে একটু দেখতে হবে কোন কন্টেন্টে কিভাবে করা আছে, বাট টেক্সট সার্চে স্যার আছে ওটা। এনুমারেশন ডেফিনেটলি থাকবে, বাট ইনাম মেবি আমি এবার এটা একটু দেখে নেব, ঠিক আছে। তোমার কাছে পেজ নাম্বারটা আছে বিক্রম? প্রণব? স্যার আমার কাছে বইটাই আছে, এবার আমি সূচিপত্রটা দেখলাম সেইভাবে পেলাম না তো। ওকে ওকে, ঠিক আছে, আমি এটা একবার দেখে নেবো, আর না হলে তোমার কাছে যে ওয়েবসাইটটা আমি এখানে লিংকটা দিচ্ছি, তুমি সেখান থেকে টপিকটা দেখে নিতে পারো, এখানে খুব সুন্দরভাবে সেটা এক্সপ্লেন করা আছে। আচ্ছা স্যার। বাট লেটারসিতে এটা থাকবে ডেফিনেটলি, ঠিক আছে, এটা একটু দেখতে হবে কোথায় আছে, ভালো করে কন্টেন্টটা একবার দেখে নিও না, আর আপাতত তুমি এখান থেকে এই শিখে নিও, ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে, প্রণব তাহলে এনুমারেশন ক্লিয়ার হলো? প্রণব, বিক্রম, তোমাদের? হ্যাঁ স্যার। ওকে, অঙ্কুশ তোমার এখন একটু ব্যাপারটা বুঝতে অসুবিধা হচ্ছে হওয়ার কথা, বাট যখন তুমি বাকি কন্টেন্ট গুলো বেসিক কনসেপ্ট গুলো শিখবে, এই জিনিসগুলো শিখতে তোমার অনেক সুবিধা হবে। তো বাট যা এক্সপ্লেন করা হলো সেটা মোটামুটি বোঝা গেল কি করা হচ্ছে এখানে? ওকে, আচ্ছা নেক্সট টপিক যেটা আমরা শিখবো সেটাও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচারও আমরা এটাই ফলো করব, বাট তোমরা এই পিপিটি আর এটা পিপিটির থেকেও ফলো করতে পারো, সেখানেও এই কন্টেন্ট গুলো দেওয়া আছে।
আচ্ছা, স্ট্রাকচার হলো, আচ্ছা এখন পর্যন্ত আমরা যা জেনেছি, আম, তোমরা আমাকে একটু বলো তো যে কোন ওয়েতে বা কোন ডেটা স্ট্রাকচারে অনেকগুলো এলিমেন্ট, মাল্টিপল এলিমেন্ট একসঙ্গে স্টোর করা যায়। অ্যারে। আরে ওকে, তাহলে আমরা স্ট্রিং বলতে অ্যাকচুয়ালি কি বুঝেছি? কতগুলো মানে এমন কতগুলো অ্যারে যাতে আমরা কিছু ক্যারেক্টার স্টোর করতে পারি। এক্স্যাক্টলি, তাহলে একটা অ্যারে কি করতে পারে? অ্যারে ক্যান স্টোর আ সেট অফ হোমোজিনিয়াস ডেটা। হোমোজিনিয়াস ডেটা বলতে আমরা বুঝি সিমিলার ডেটা টাইপ, ডেটা অফ সিমিলার ডেটা টাইপ। 10টা ইন্টিজার হোক, 10টা ফ্লোট হোক, 100টা ডাবল ডেটা টাইপ হোক, যখন সেটা 10টা বা 15টা ক্যারেক্টার স্টোর করছে সেটাকে আমরা স্ট্রিং বলছি। বাট অলওয়েজ তোমরা একটা জিনিস দেখেছো তো কি, যে আহ, সেটা অলওয়েজ হোমোজিনিয়াস ডেটা স্টোর করতে পারে? আমাকে একটু ছোট্ট করে বলো তো, একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করব আমরা? প্রণব, বিক্রম। আমি একটা অ্যারের মধ্যে 5টা ইন্টিজার রাখতে চাই, কিভাবে ডিক্লেয়ার করব? বলো। প্রণব, বিক্রম। স্যার ওর মানে যে ভ্যালুটা থাকবে সেটাকে 5 করে দেওয়া যাবে, মানে আমরা যেটা ব্র্যাকেটের মধ্যে সিম্পল লিখি। না, সিম্পল, তুমি আমাকে ডিক্লারেশনটা বলো। আমরা কিভাবে ডিক্লেয়ার করব একটা অ্যারে which can store 5 elements, 5 integer elements? এরকম একটা অ্যারে আমরা নেব, রাইট? যদি 5 হ্যাঁ পাঁচটা এলিমেন্ট, 5টা এলিমেন্টই স্টোর করতে পারে, তাহলে আমরা এখানে লিমিটটা দিয়ে দেব। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি র্যান্ডম 5টা ইন্টিজার আমরা এই অ্যারের মধ্যে আমরা স্টোর করতে পারছি। এবার আমি তোমাকে বলছি, আমি একটা স্ট্রাকচারের মধ্যে ইন্টিজারও চাইছি স্টোর করতে, আবার ক্যারেক্টারও চাইছি স্টোর করতে। এটা কি আমরা এই অ্যারের মধ্যে করতে পারবো? আমরা এটা করতে পারি। বোঝা গেল? একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে আমরা কি ধরনের ডেটা স্টোর করতে পারি? এফ এইচ এগুলো কি বলো? ক্যারেক্টার টাইপ ডেটা। রাইট। ইন্টিজার অ্যারের মধ্যে আমরা অনলি ইন্টিজার স্টোর করতে পারি, ক্যারেক্টার অ্যারের মধ্যে আমরা অনলি ক্যারেক্টার টাইপ স্টোর করতে পারি। একটা ক্যারেক্টারের মধ্যে আমরা ইন্টিজার ক্যারেক্টার মিক্সড ওয়েতে আমরা স্টোর করতে পারি না। এগুলো অলওয়েজ হোমোজিনিয়াস ডেটা টাইপ অফ ডেটা স্টোর করতে পারে। ওকে, তাহলে আমরা এখন যদি আমাদের এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমরা একটা স্ট্রাকচারের মধ্যে মাল্টিপল ডেটা, মাল্টিপল টাইপস অফ ডেটা স্টোর করতে পারি, সেটা আমরা কিন্তু আর এর মধ্য দিয়ে করতে পারবো না, রাইট? সেই পারপাসের জন্য আমাদের একটা সিতে কনসেপ্ট আমাদের আছে, সেটা হলো স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার কনসেপ্টটার মধ্যে
সে স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? স্ট্রাকচার এমন একটা ডেটা স্ট্রাকচার প্রোভাইড করছে যাতে মাল্টিপল টাইপস অফ ডেটা আমরা স্টোর করতে পারি। ধরা যাক একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্টের একটা স্টুডেন্টের ডেটা স্টোর করতে হবে আমাদের, রাইট? একটা স্টুডেন্টের ডেটা, ধরো 10টা স্টুডেন্টের আমাদের ডেটা স্টোর করতে হবে। প্রণব, বিক্রম, অঙ্কুশ, বোঝা যাচ্ছে রিকোয়ারমেন্টটা? 10টা হ্যাঁ স্টুডেন্টের স্যার। ডেটা স্টোর করতে হবে। এবার একটা স্টুডেন্টের আমি ধরে নিচ্ছি তার আইডি আছে, স্টুডেন্টদের একটা আইডি নাম্বার আছে যেটা কিনা ইন্টিজার। ওকে, স্টুডেন্টের এজ, 10টা স্টুডেন্টের এজ আমাকে স্টোর করতে হবে। 10টা স্টুডেন্টের নাম আমাকে স্টোর করতে হবে। ধরে নিচ্ছি আহ, নাম বা আমি গ্রেড ধরে নিচ্ছি, একটা সিঙ্গেল ক্যারেক্টার ধরে নিচ্ছি। তাহলে দেখো 10টা স্টুডেন্টের আইডি, এজ, গ্রেড এগুলো আমাকে স্টোর করতে হবে। এবার ট্র্যাডিশনাল ওয়েতে বা এখন পর্যন্ত আমরা যে অ্যারের কনসেপ্ট শিখেছি, এই ওয়েতে আমাদের করতে হলে কি করতে হবে? একটা অ্যারে অফ ইন্টিজার করে তার মধ্যে 10টা আইডি, অ্যারে অফ এজ করে তার মধ্যে 10টা এজ, অ্যারে অফ গ্রেড করে তার মধ্যে 10টা ক্যারেক্টার স্টোর করতে হবে। কারণ প্রত্যেকটা, কারণ অ্যারে সেম টাইপ অফ ডেটা স্টোর করতে পারে। কিন্তু আমরা এবার শিখবো এই তিনটেকে আমরা একসাথে কিভাবে কম্বাইন্ড ওয়েতে স্টোর করতে পারি। সেখানে আসছে স্ট্রাকচারের কনসেপ্টটা। তাহলে দেখো, দ্য স্ট্রাকচার ইন সি ইজ আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ দ্যাট ক্যান বি ইউজড। ইউজার ডিফাইন্ড কেন? তুমি ডিফাইন করতে পারো একটা স্ট্রাকচার, তার মধ্যে তুমি কি কি ডেটা স্টোর করতে চাও। সেখানে তুমি কখনো তুমি তোমার যদি স্টুডেন্ট একটা গোল থাকে, তুমি যে স্টুডেন্টের জন্য কিছু করতে চাইছো, সেই ক্ষেত্রে তুমি তোমার দুটো ইন্টিজারের একটা ক্যারেক্টার হলেই হয়ে গেল ধরো। এবার তুমি যদি ধরো তোমার এমপ্লয়ি কিছু করতে চাইছো, সেখানে এমপ্লয়ি এজ, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি স্যালারি যা খুশি হতে পারে, তোমার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ এটা, এই জন্য বলছে। ঠিক আছে, the structure in C is a user defined data type that can be used to group items of possibly different types into a single type. The struct keyword is used to define the structure in the C programming language. তাহলে struct keyword দিয়ে আমরা একটা structure define করব। The items in the structures are called member and they can be of any valid data type. তোমরা দেখো এইভাবে একটা স্ট্রাকচার ফর্ম করা হয়েছে যাতে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট সবগুলো একসঙ্গে স্টোর করা হয়েছে। তাহলে আমরা এখানে চাইলে আমরা কি করতে পারি? আমরা একটা স্ট্রাকচার তৈরি করছি, সেই স্ট্রাকচারটার নাম দিচ্ছি স্টুডেন্ট। ওকে, স্টুডেন্ট 1 মেবি। এই স্ট্রাকচারের মধ্যে আমরা কি করতে পারি? এই সবগুলো টাইপ একসঙ্গে আমরা এখানে স্টোর করতে পারি। এবার একটা স্ট্রাকচার কিভাবে ডিক্লেয়ার করব আমরা? We have to declare structure in C before using it in our program. In structure declaration, we specify its member variables along with their data type. We can use the struct keyword to declare the structure in C using the following syntax. সেম জিনিসটা আমরা যেটা করলাম, এটা বেসিক্যালি একটা স্ট্রাকচার ডিক্লারেশন করা হলো। এবার নেক্সট পার্ট হলো স্ট্রাকচার ডেফিনিশন। আমরা জানি যে ডিক্লারেশনে কিন্তু মেমোরি অ্যালোকেশন হয় না, যখন আমরা ডিফাইন করি তখনই সেই ডেটা টাইপের জন্য মেমোরি অ্যালোকেশন হয়। তাহলে ডিফাইন করার জন্য আমাদের এই স্ট্রাকচার দুভাবে করা যায়, স্ট্রাকচার ভ্যারিয়েবল ডিক্লারেশন উইথ স্ট্রাকচার টেমপ্লেট। এবার তুমি দেখো স্ট্রাকচার যে নেমটা এখানে করে দেওয়া হলো, তার সাথে আমরা ভ্যারিয়েবল নেমটা জাস্ট অ্যাড করে দিতে পারি।
ফর এক্সাম্পল এখানে স্ট্রাকচার করা হয়েছে, এখানে আমরা ধরো স্ট্রাকচার হলো একটা স্টুডেন্ট, তাহলে আমরা এখানে বললাম যে স্টুডেন্ট স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, বা এখানে আমরা নাম দিয়ে করলাম, দ্যাট ইজ বেটার। এখানে আমরা নাম দিলাম অ্যালেক্স, অ্যাডাম। তো দুজন স্টুডেন্ট, অ্যালেক্স আর অ্যাডাম দুজন স্টুডেন্ট, তার দুটো এগুলো যেমন আমরা ইন্টিজারের আমরা ডিফাইন যখন করি ইন্ট আইডি ইজ ইকুয়াল টু 10, এইভাবে আমরা ডিফাইন করি, রাইট? তো এইভাবে আমরা স্ট্রাকচারের ডেফিনিশনটা করছি, ঠিক আছে? স্ট্রাকচার নেম, স্ট্রাকচার টেমপ্লেটটা, তার সাথে আমরা দুটো মেম্বার ডিক্লেয়ার করলাম। ওকে, ঠিক আছে। এটা বেসিক্যালি ভ্যারিয়েবলস, স্ট্রাকচার ভ্যারিয়েবলস, যেমন ইন্টিজার ভ্যারিয়েবলস হয় তেমন স্ট্রাকচার ভ্যারিয়েবলস এখানে হচ্ছে। এটা আরেকটা ভাবে করা যায় যে এই স্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে ফার্স্ট তুমি স্ট্রাকচারটা ডিক্লেয়ার করবে এইভাবে, তারপর এই স্ট্রাকচার নেম, দ্যাট ইজ আমাদের এখানে স্টুডেন্ট, দেন তুমি নামগুলো করতে পারো, দ্যাট ইজ স্টুডেন্ট, দেন Alex 1 or whatever, can whatever, যা খুশি তুমি র্যান্ডমলি ভাবো। তো এইভাবে তো এই দুই ভাবে স্ট্রাকচার ডিফাইন করা যায়, ঠিক আছে? এবার আমরা শিখবো স্ট্রাকচার মেম্বার কিভাবে অ্যাক্সেস করতে হয়। ওকে, স্ট্রাকচার মেম্বার অ্যাক্সেস করতে গেলে আমাদের ডট অপারেটর, এটা তোমরা ফার্স্ট শিখছো সি প্রোগ্রামিং এ। আচ্ছা, স্ট্রাকচার ডিক্লারেশন ডেফিনেশনটা বোঝা গেল? প্রণব, বিক্রম, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ক্লিয়ার, রাইট? হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা শিখবো স্ট্রাকচারের যে মেম্বার, স্ট্রাকচারের যে আমাদের যে ডেটা টাইপ আর মেম্বার 1 মেম্বার 2, এই ক্ষেত্রে আমাদের কি আইডি, এজ, গ্রেড এগুলো হচ্ছে মেম্বার। আমরা জেনারেলি এই প্রসেসটাই ফলো করি, ঠিক আছে? তো এইটাকে আমি এটা জাস্ট শেখার জন্য আমরা ইউজ করলাম, কিন্তু এখন আমরা এটাকে জাস্ট রেখে দিলাম। এটাকেও আমি জাস্ট এখন ডিলিট করছি। আমরা সিম্পল একটা এখানে স্ট্রাকচার শিখলাম, সেই স্ট্রাকচারের দুটো তাহলে আইডি, দিজ আর মেম্বার্স। ওকে, আইডি, এজ এগুলো হচ্ছে স্ট্রাকচারের মেম্বার, আর দিজ আর ভ্যারিয়েবলস। আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার স্টুডেন্ট হলো স্ট্রাকচারটা, যার মধ্যে আইডি, এজ, গ্রেড এগুলো আছে। ওকে, দেন আমি এবার আমি কি করতে চাইছি, অ্যালেক্স একটা স্টুডেন্ট, অ্যাডাম আর একটা স্টুডেন্ট, অ্যালেক্সের আইডি আমি অ্যাক্সেস করতে চাইছি। বোঝা গেল? তুমি এবার রিয়েল লাইফ যদি এক্সাম্পল কানেক্ট করতে চাও, তাহলে আমরা প্রথমে কি আলোচনা করেছিলাম যে আমরা একটা স্টুডেন্ট ডেটাবেস, ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট ডেটাবেস ডিজাইন করছি, সেখানে আইডি, এজ আর গ্রেড এই জিনিসগুলো স্টোর থাকছে। তাহলে সেটা দুজন স্টুডেন্টের আমরা স্টোর করছি, একজন স্টুডেন্ট অ্যালেক্স আর একজন স্টুডেন্ট অ্যাডাম। তাহলে অ্যালেক্সের আইডি যদি আমরা এখানে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের ডট অপারেটরের হেল্প নিতে হবে, ডট জাস্ট একটা ফুল স্টপের মতো। তাহলে স্ট্রাকচার নেম ডট মেম্বার 1, তাহলে এভাবে আমরা সেটাকে ইনিশিয়ালাইজও করতে পারি। আচ্ছা, আরেকটা পয়েন্ট, যদি কোনো স্ট্রাকচার মেম্বার আমাদের ইনিশিয়ালাইজ করতে হয়, এটা কিন্তু ডিক্লারেশনে ইনিশিয়ালাইজ করা যায় না। এটা খুব একটা ভালো পয়েন্ট, ঠিক আছে? তার মানে আমি যদি এখানে আইডিটা 0 করতে যাই, এখানে কিন্তু আমাদের কিছু এরর শো করা হচ্ছে। ওকে, বেসিক্যালি কিছু কম্পাইলেশন এরর এখানে আসবে।
ক্যানট ইনিশিয়ালাইজ মেম্বার্স হিয়ার, এখানে কিন্তু ইনিশিয়ালাইজ করা যাবে না। ওকে, তাহলে স্ট্রাকচার মেম্বার আমরা কিভাবে ইনিশিয়ালাইজ করব? আচ্ছা, the reason for the above error is simple. When a data type is declared, no memory is allocated for it. ক্লিয়ার, তোমরা জানো এটা, ডিক্লারেশনের সময় কিন্তু মেমোরি অ্যালোকেশন হয় না। তাহলে মেমোরি অ্যালোকেশন করার জন্য এখানে কয়েকটা ওয়ে আছে, ইউজিং অ্যাসাইনমেন্ট অপারেটর, ইউজিং ইনিশিয়ালাইজার লিস্ট, ইউজিং ডেজিগনেটেড ইনিশিয়ালাইজার লিস্ট। তো এখন আমরা জাস্ট ইনিশিয়ালাইজার লিস্ট যেটা, সেটাই আমরা শিখবো। এটা সিম্পল, এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচার ডট মেম্বার ওয়ান করে আমরা, ধরো অ্যালেক্স হলো আমাদের একজন ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল, রাইট? তো অ্যালেক্সের যদি আমি অ্যালেক্সের যদি আইডি আমরা অ্যাক্সেস করতে চাই, দেন আমরা কি করব, অ্যালেক্স ডট আইডি এভাবে অ্যাক্সেস করব। ওকে, দেখো তোমরা এক্সাম্পলটা এখানে দেখতে পারবে। এটা একটা ডিফারেন্ট ওয়েতে ওরা করেছে, যেটা হলো বেসিক্যালি ইনিশিয়ালাইজার লিস্ট আমরা যেমন অ্যাডাতে শিখেছিলাম সেভাবে ভ্যালুগুলো অ্যাক্সেস করেছে এখানে। বাট সিম্পল ওয়েতে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা এখানে দেখব। এই এক্সাম্পলটা তোমরা দেখো, এখানে আমরা কি করেছি, একটা এমপ্লয়ি স্ট্রাকচার ডিক্লেয়ার করেছি, যার মধ্যে দুটো মেম্বার আছে, আইডি আর নেম। সেম সেম আমরা যেটা আজকে স্টুডেন্টের জন্য করছি, সেম এটা এমপ্লয়ির জন্য করা হয়েছে, যার মধ্যে নেম আর একটা ক্যারেক্টার আরে বেসিক্যালি স্ট্রিং। তো আইডি আর নেম এই দুটো স্টোর করছি। তাহলে আমরা এখানে কি করলাম, যদি আমরা স্টোর দ্য ফার্স্ট এমপ্লয়ি ইনফরমেশন, যদি আমরা এখানে E1 ডট আইডি যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে এমপ্লয়ি ওয়ান এর আইডি অ্যাক্সেস করতে চাইলে E1 ডট আইডি সেটা আমরা স্টোর করতে পারি। তাহলে আমরা এখানে সেই সিমিলার এক্সাম্পলটা যদি করতে চাই, অ্যালেক্স ডট আইডি ফর এক্সাম্পল 10, বোঝা গেল? এবার অ্যালেক্স ডট এজ, টোয়েন্টি। প্রণব, বিক্রম, তোমরা বুঝতে পারলে এখানে আমরা একটা স্টুডেন্টের ডেটা কিভাবে স্টোর করছি? স্যার এখানে ডেটাটা স্টোর করার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন অথবা মানে ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ইউজ করতে পারি সেটাও তো? করতে পারো, সেটাও করতে পারো, ডেফিনেটলি করতে পারো। ঠিক আছে, হুম। তোমরা এই এই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারো ডট দিয়ে। বাকি তোমরা যেভাবে প্রিন্ট স্ক্যানএফ যেভাবে তোমরা যা খুশি করছো, সেটা সেম জিনিস এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, এখানে যদি আমরা এবার প্রিন্ট করতে চাই, ফর এক্সাম্পল আইডি
বোঝা গেল? তাহলে তোমরা বলো, আমি এখানে যদি অ্যাডামের আইডি স্টোর করতে চাই তাহলে কিভাবে করব? অ্যাডাম ডট আইডি আর অ্যাডাম ডট এজ। রাইট, তাহলে ভ্যারিয়েবল দেন ডট অপারেটর দিয়ে আমরা সেই ভ্যারিয়েবলের রেসপেক্টিভ মেম্বার আমরা অ্যাক্সেস করব। ফর এক্সাম্পল, এটা হলো অ্যাডামের স্টুডেন্ট আইডি, দেন অ্যাডামের এজ, ফর এক্সাম্পল 22, 23। This is Alex's ID. আমি এটা নিউ লাইন ইনসার্ট করে দিলাম যাতে দেখতে জিনিসটা সুটেবল হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তোমরা এই স্ট্রাকচার জিনিসটা বুঝতে পারলে যে এটা কতটা পাওয়ারফুল, যে এর মধ্যে তুমি মাল্টিপল টাইপের ডেটা তুমি স্টোর করতে পারছো, আর আর সেখানে তুমি তোমার মতো করে ভ্যারিয়েবল তোমার মেম্বার ডিক্লেয়ার করে তার তার রেসপেক্টিভ ডেটাটা তুমি অ্যাক্সেস করতে পারছো। তাহলে স্ট্রাকচার অনেক অনেক পাওয়ারফুল তো। হ্যাঁ মানে ওকে, স্যার এটার একটা খুব হিউজ অ্যাপ্লিকেশন আছে। কিরকম অ্যাপ্লিকেশন? মানে স্যার বিভিন্ন টাইপের ডেটা স্টোর করতে একদম, এটা কাজে একদম, লাগতে পারে। এক্স্যাক্টলি। কারণ তুমি একটা জিনিস তুমি ভাবো যে যখন কোনো লার্জ অ্যাপ্লিকেশনে তুমি তুমি একটা সিম্পল এক্সাম্পল স্টুডেন্ট ডেটাবেস বা ব্যাংকিং এর ডেটাবেস বা এমপ্লয়ি ডেটাবেস, সেখানে তো ডেফিনেটলি আমাদের হোমোজিনিয়াস ডেটা থাকবে না, রাইট? একটা হ্যাঁ অ্যাকাউন্ট, হ্যাঁ একটা তুমি ব্যাংক অ্যাকাউন্ট তুমি যদি ভাবো, যেটা সিম্পল একটা এক্সাম্পল, সিম্পল ওয়েতে ভাবলে একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, সেখানে ধরা যাক 10,000 লোকের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ব্যাংকের ডিটেল স্টোর্ড আছে। সেখানে এতজন লোকের নাম, প্রত্যেকের নাম, প্রত্যেকের এজ, প্রত্যেকের অ্যাকাউন্ট ডিটেলস স্টোর্ড আছে। বিভিন্ন টাইপের ডেটা তুমি তোমাকে স্টোর করতে হবে। সেখানে তোমার হোমোজেনিয়াস যেটা টাইপ স্টোরেজ যেটা অ্যাডে, সেটা তোমাকে হেল্প করবে না, রাইট? তো সেই সব ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ স্ট্রাকচারের হিউজ ইউজেস আছে। তো স্ট্রাকচার খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় সি প্রোগ্রামিং এ বিভিন্ন পারপাসে, স্পেশালি যেখানে ডেটা ডেটা তোমার ফর এক্সাম্পল তুমি ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন, একটা সিম্পল ওয়েতে ভেবে নাও, ঠিক আছে? তো সেখানে তুমি কিছু ডেটা ডেটা তুমি পাস করতে চাইছো, ধরো সার্ভার থেকে ক্লায়েন্টে তুমি গুগল থেকে কিছু ডেটা রিকোয়েস্ট করছো, রাইট? কিছু ডেটা তুমি রিসিভ করছো, সেই সব ক্ষেত্রেই তোমাকে সেট অফ হেটারোজিনিয়াস ডেটা, ডিফারেন্ট টাইপ, ডিফারেন্ট ডেটা টাইপের ডেটা, কালেকশন অফ হেটারোজিনিয়াস ডেটা তোমাকে স্টোর করতে পাস করতে হবে। সেই সব ক্ষেত্রে তোমাকে স্ট্রাকচারটা খুব ভালো করে ইউজ করতে হবে। তো এই আম, স্যার এরকম কোনো লিমিটেশন আছে যে এত টাইপেরই ডাটা না স্টোর করা না যাবে? না 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 না, সেরকম লিমিটেশন নেই, আচ্ছা ঠিক আছে? তো এইখানে যে আমি যে রেফারেন্স, তোমরা আবার এটাই ফলো করতে পারবে। এখানে তোমার রেফারেন্সটা দেয়া আছে। এই সেম জিনিসটা তোমরা একবার ভালো করে দেখে নেবে, অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল দেয়া আছে।
যেসব জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো দেখার দরকার নেই এই মুহূর্তে, বাট অ্যাটলিস্ট কিছু বেসিক জিনিস তোমরা এখান থেকে কনসেপ্টটা অ্যাটলিস্ট শিখে নিতে পারবে, একবার রিভাইজ করে নিতে পারবে অ্যাটলিস্ট এই এক্সাম্পল অবধি। টাইপ ডেপথ থেকে এটা না হয় আমরা পরে আবার ডিসকাস করব, অ্যাটলিস্ট এই অবধি তোমরা দেখে নেবে এখানে, ঠিক আছে? ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন থেকে এক্সাম্পল অবধি বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এইবার একটা জিনিস তোমাদের একটু শর্ট ব্রিফলি বলে দেব। একটা স্ট্রাকচারের মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ডেটা আমরা স্টোর করতে পারি। প্রত্যেকটাতে কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা ভ্যালু স্টোর করতে পারি। ফর এক্সাম্পল এটা দেখে নাও, আইডির মধ্যে 101 আছে, নেমের মধ্যে ডেফিনেটলি অন্য কোনো ভ্যালু একটা স্টোর হবে, ঠিক আছে? তো এই ধরনের বা ধরো দুটো আইডি আছে, আইডি ধরো ইন্ট আইডি, ইন্ট এজ। এবার আইডি এজ এর মধ্যে আমরা ডিফারেন্ট ডেটা স্টোর করতে পারছি, এটা স্ট্রাকচারে পসিবল। স্ট্রাকচারের মতোই আমাদের আরেকটা কনসেপ্ট হলো ইউনিয়ন। সি ইউনিয়নস, ঠিক আছে? ইউনিয়নের কনসেপ্টটা কিরকম তোমরা এই জিনিসটা এখান থেকেই দেখে নিও। ইউনিয়নটা হলো এটাও একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ in C language that can contain elements of the different data types just like structure. But unlike structures, all the members in the C union are stored in the same memory location. Due to this, only one member can store data at a given instance. তার মানে কি, দেখো এই সব কিছু ডিক্লারেশন বা যা সব স্ট্রাকচারের মতোই হবে ইউনিয়নেও। তোমরা দেখো ইউনিয়ন, এটা ডিক্লেয়ার করা হয় কিভাবে, ইউনিয়ন বলে একটা কিওয়ার্ড ইউজ করা হয়, ইউনিয়ন, দেন ইউনিয়ন নেম, দেন মেম্বার্স, দেন ভ্যারিয়েবল, সেম এক্স্যাক্টলি সেম অ্যাজ স্ট্রাকচার। অ্যাক্সেসও করা হয় ডট অপারেটর দিয়ে, এক্স্যাক্টলি সেম। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার হলো, ফার্স্ট অফ অল যে লার্জেস্ট মেম্বার থাকবে এই ইউনিয়নের মধ্যে, তার যে সাইজটা হবে সেটাই হলো এই ইউনিয়নের সাইজ। কারণ আমরা কি শিখেছি এখানে, unlike structure, all the members in the C union are stored in the same memory location. এই যে মেম্বার গুলো আছে এরা কিন্তু ডিফারেন্ট মেমোরি লোকেশনে স্টোর হয় না, একটাই মেমোরি লোকেশনে স্টোর হয়। খুব সিম্পল করে যদি তোমাদের বলি, এটা যদি একটা স্ট্রাকচার হতো, তার মধ্যে এক্স আর ওয়াই আছে, রাইট? এবার এই এক্স আর ওয়াই দুটোর মধ্যে তুমি আলাদা, এই এক্স আর ওয়াই আলাদা 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 মেমোরি লোকেশনে অ্যালোকেটেড হয়। তার জন্য এক্স আর ওয়াই তে তুমি আলাদা আলাদা ডেটা, আলাদা আলাদা ভ্যালু তুমি এট এ টাইম স্টোর করতে পারবে। এক্স এ 10, ওয়াই এ 10, ওয়াই এ 15, হোয়াটএভার, আলাদা আলাদা তুমি ভ্যালু এট সেম ইনস্ট্যান্স স্টোর করতে পারবে। কিন্তু ইউনিয়নে সেটা নয়। তাহলে ইউনিয়নের মধ্যে কি হবে, ইউনিয়নের মধ্যে তুমি যদি দেখো এই প্রপার্টিটা, যে ক্যান উই স্টোর ডেটা in multiple union members at the same time? No, we can only store data in a single member at the same time. একটা for example in the following program both x and y same location. Okay, এখানে একটা ইউনিয়ন ডিক্লেয়ার করা হয়েছে, তার মধ্যে দুটো মেম্বার আছে x and y। ওকে, এবার তুমি ইউনিয়ন টেস্ট টি তুমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে,
তোমাদের আগে বলেছিলাম এইভাবেও স্ট্রাকচারের ক্ষেত্রে এইভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়, ইউনিয়নও করা যায়। এবার তুমি কি করছো, টি ডট এক্স, টি ডট এক্স ইজ ইকুয়াল টু 2, টি ডট এক্স ইজ ইকুয়াল টু 2 যদি তুমি করো, তাহলে কি হবে, টি ডট ওয়াই অটোমেটিক্যালি 2 ভ্যালুটা অ্যাসাইন হয়ে যাবে। এক্স এর মধ্যে 2, ওয়াই এর মধ্যে 10, দ্যাট ইজ নট পসিবল ইন ইউনিয়ন। এক্স এর মধ্যে তুমি যদি 2 ভ্যালু ডিক্লেয়ার অ্যাসাইন করো, ওয়াইও সেম ভ্যালুটা পেয়ে যাবে। তার কারণ কি, বোথ শেয়ার সেম মেমোরি লোকেশন, দুটো একই মেমোরি লোকেশনে অ্যালোকেটেড হয়। দেখো টি ডট এক্স আমরা এখানে 2 অ্যাসাইন করেছি, তারপর টি ডট ওয়াই আমরা 2 অ্যাসাইন, টি ডট আচ্ছা টি ডট ওয়াই আমরা এখানে কিছু অ্যাসাইন করলামই না, অ্যাসাইন করতে পারবো না, তার কারণ এটা হচ্ছে লিমিটেশন ইউনিয়নের। এখানে তোমরা ডিফারেন্স একটা দেখতে পারবে স্ট্রাকচার আর ইউনিয়নের মধ্যে। The structure can contain data in multiple members at the same time. আর এখানে কি only one member can contain data at the same time, ঠিক আছে? তুমি t ভ্যারিয়েবলের x যদি তুমি 2 ডিক্লেয়ার করো, t ভ্যারিয়েবলের t ডট y ও সেম ভ্যালু অ্যাসাইন হয়ে যায়। তার জন্য x 2 করার পর দেখো এখানে কি প্রিন্ট করছি, টি এক্স ও 2 হয়ে গেছে, টি ওয়াই ও 2 হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু টি ওয়াই 2 করিনি, জাস্ট টি এক্স করেছিলাম। তারপরে তুমি এখানে দেখো কি করেছি, টি ডট ওয়াই আমরা 10 করেছি। টি ডট ওয়াই যদি আমরা 10 করি, ইমিডিয়েটলি এক্স ও 10 হয়ে গেল। আমরা একটা ছোট্ট এক্সাম্পল আমরা এখানে সিমিলার ওয়েতে দেখতে পারি। এই এক্সাম্পলটা দিয়েই আমরা দেখি। ক্যারেক্টারটা জাস্ট ফর এক্সাম্পল আমরা এখন ডিলিট করছি। এখানে আমরা দেখলাম কোনো রকম প্রবলেম নেই। আমরা কি করব, অ্যাডাম যেতে হবে না, কিছু করতে হবে না, এখানে অ্যালেক্স আইডি এজ, এজ অ্যালেক্স আইডি অ্যালেক্স এজ। তাহলে যদি আমরা এভাবে করি, তাহলে আমরা এখানে কি দেখছি, অ্যালেক্সের স্যার আইডি এখনো দুটো। স্ট্রাকচার আছে তো? আমরা স্ট্রাকচারটা দিয়েই ফার্স্ট দেখে নিচ্ছি ব্যাপারটা কিভাবে ও পসিবল। আচ্ছা আচ্ছা। তো স্ট্রাকচারে আমরা কি করছি, ইজিলি আমরা দুটো মেম্বারে আমাদের পছন্দ মতো দুটো ডিফারেন্ট ভ্যালু এট দ্য সেম টাইম আমরা কিন্তু অ্যাসাইন করতে পারছি, রাইট, ফর এ মেম্বার। বোঝা গেল আইডি আর এজ। এইবার আমরা এখানে ইউনিয়ন ডিক্লেয়ার, এটাকে আমরা একটা স্টুডেন্ট বলে একটা আমরা ইউনিয়ন ডিক্লেয়ার করলাম। সেই ক্ষেত্রে আমরা দেখে নিই এখানে কি কি হয়। দেখো এখানে কি হচ্ছে, অ্যাট দ্য এন্ড, এটা রিকমেন্ডেড ওয়ে নয়, ঠিক আছে, আমরা দুটো করেছি, রিকমেন্ডেড ওয়ে নয়, কিন্তু দেখো অ্যাট দ্য এন্ড যখন এজের মধ্যে আমরা 20 ডিক্লেয়ার করেছি, অটোমেটিক্যালি কি হলো, আইডিও 20 পেয়ে গেল। দুটো মেম্বারের মধ্যে আমরা যদি আমি এটা না করতাম, তাহলেও কিন্তু দুটো 20 পেয়ে গেল। আর এই ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ফার্স্ট আমরা আইডি আমরা অ্যাসাইন করেছি, তখন কি হয়েছে,
দেখো এজ কিন্তু অ্যাসাইনই করা হলো না, কিন্তু এজও সে সেম ভ্যালু পেয়ে গেল। বেসিক্যালি সেম মেমোরি লোকেশনে আইডি আর এজ অ্যালোকেটেড আছে, তো আইডিতে যে ভ্যালু আমরা অ্যাসাইন করব এজ সেম ভ্যালু পেয়ে যাবে। আর এই ক্ষেত্রে কি হলো, ফার্স্ট ফার্স্ট আইডি তে আমরা ফার্স্ট 10001 ভ্যালুটা আমরা আইডি তে স্টোর করছি, ইমিডিয়েটলি আইডি আর এজ দুটো সেম ভ্যালু পয়েন্ট করছে কারণ সেম লোকেশনে আছে। তারপর এজের মধ্যে আবার 20 স্টোর করছি, আবার কি হলো, একই তো মেমোরি লোকেশন, সেখানে 20 অ্যালোকেটেড হয়ে গেল, তার মানে আইডি এর এজ আবার 20 কে পয়েন্ট করছে, তাহলে আবার এখানে 20 হয়ে গেল। বিক্রম, প্রণব, তোমরা বলো তো কনসেপ্টটা বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্ট্রাকচার ইউনিয়ন ক্লিয়ার? একদম স্যার। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের বলি, তাহলে এবার তোমরা আমাকে বলতে পারো যে আর তোমাদের আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, তাহলে আমাদের দুটো জিনিস এইভাবে শিখে লাভ কি? স্ট্রাকচার এরকম স্ট্রাকচারে এরকম ভাবে হয়, ইউনিয়নে আবার এরকম ভাবে হয়, মানে তাহলে ইউনিয়নের কি দরকার, বা তাহলে স্ট্রাকচারের বা কি দরকার? এটা তো মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা হলো এরকম কিছু সার্টেন সিচুয়েশন আমাদের প্রোগ্রামিং এ অ্যারাইজ করে, যেখানে আমরা চাইবো যে অ্যাট দ্য সেম টাইম অ্যাট সেম ইনস্ট্যান্স আমরা দুটো মেম্বারকেই ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করতে চাই। দুটো ডিফারেন্ট আমরা চাইবো যে দুটো মেম্বার দুটো ডিফারেন্ট মেমোরিতে অ্যালোকেটেড আছে, দুটো ডিফারেন্ট ভ্যালুকে পয়েন্ট করবে, সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ইউজ করব। বাট এরকমও কোনো সার্টেন সিচুয়েশন আসবে আমাদের প্রোগ্রামিং এ, যেখানে আমরা চাইবো যে একটাই কপি, একটাই মেমোরি অ্যালোকেটেড হবে এই পুরো গ্রুপটার মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ইউনিয়ন ইউজ করব। সার্টেন সিচুয়েশন আমাদের বলবে যে হুইচ ওয়ান টু চুজ among ইউনিয়ন অর স্ট্রাকচার। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, স্ট্রাকচার ইউনিয়ন। আর এট দ্য সেম টাইম এটা খুব ইম্পর্টেন্ট যে স্ট্রাকচার ইউনিয়নের ডিফারেন্সটা বোঝা। এটা তোমাদের ইভেন যখন তোমরা ইন ফিউচার এক্সামের ভাইভা দিতে যাবে বা ইন্টারভিউ দিতে যাবে কোনো অর্গানাইজেশনের জন্য, সি প্রোগ্রামিং এর নলেজ যেখানে রিকোয়ার্ড হবে, সব ক্ষেত্রে স্ট্রাকচার ইউনিয়নকে রিলেট করে তোমাদের কোয়েশ্চেন করার হাই চান্সেস থাকবে। ইভেন স্ট্রাকচার আর ইউনিয়নের ডিফারেন্সটা একদম বেসিক্যালি বোঝা বা এক্সপ্লেন করা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে সেখানে। তো এইখানে তোমাদের স্ট্রাকচার ইউনিয়ন এই দুটো টপিকই বেশ এলাবোরেটেড ওয়েতে বলা আছে, এর সাথে এক্সট্রা কিছু জিনিসও বলে দেওয়া আছে যে হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশনস অফ ইউনিয়ন। ফর এক্সাম্পল, ইউনিয়ন ক্যান বি ইউজফুল ইন মেনি সিচুয়েশনস ওয়্যার উই ওয়ান্ট টু ইউজ দ্য সেম মেমোরি ফর 2 or more মেম্বার্স। ঠিক আছে? For example, suppose we want to implement a binary tree structure where each leaf node has a double data value, which while each internal node has pointers to 2 children but no data. তো এই জিনিসগুলো আমরা পরে যখন শিখবো তখন এটা নিয়ে আলোচনা করব, কিন্তু এটাই আমার বলার উদ্দেশ্য ছিল যে কোনো কিছু সার্টেন সিচুয়েশনস আসবে যেখানে আমরা চাইবো যে দুটো বা 10টা মেম্বার একই মেমোরিতে অ্যালোকেটেড থাকবে, সেই ক্ষেত্রে আমরা ইউনিয়নটা ইউজ করব। আদারওয়াইজ যদি আমরা চাই এট দ্য সেম ইনস্ট্যান্স ডিফারেন্ট ডেটা স্টোর করতে, দেন উই উইল ইউজ স্ট্রাকচার। তাহলে এনুমারেশন, স্ট্রাকচার, ইউনিয়ন, এই টপিকগুলো আমরা আজকে শিখলাম। আমি পিপিটিটা আপলোড করে দেব, আর এই পেজটাই তোমরা আপাতত আমি রেকমেন্ড করব, এই পেজটাই তোমরা ফলো করো, কারণ খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা আছে। এখান থেকে কোনো আর এখান থেকে দেখার পরে এখানে খুব শর্ট ওয়েতে, সিম্পল ওয়েতে এক্সপ্লেন করা আছে। এরপরে নেক্সট লেভেলে তোমরা লেটার সিটা ফলো করবে, সেখানে আরো একটু এলাবোরেটেড ওয়েতে তোমরা এই কনসেপ্ট গুলো শিখবে, তার কিছু অ্যাপ্লিকেশন বা প্র্যাকটিস কোয়েশ্চেন্স তোমরা সলভ করবে। নেক্সট সেশনে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। বোঝা গেল বিক্রম, প্রণব? হ্যাঁ হ্যাঁ স্যার। অঙ্কুশ, কনসেপ্ট গুলো অ্যাটলিস্ট মোটামুটি বোঝা গেল আজকের? অঙ্কুশ স্লিপ করেছে, ওকে। দেন ঠিক আছে বিক্রম, প্রণব, আজকে আমরা এখানেই স্টপ করব।
আমি আচ্ছা নেক্সট সেশনে আমি কিছু টপিক এখানে গুগল ক্লাসরুমে পোস্ট করে দেব। মেইনলি তোমাদের আমি বলছি ডেটা টাইপ বা ফাংশন, অ্যারে, স্ট্রিং, পয়েন্টার, এই টপিকগুলোর উপর, আর এই স্ট্রাকচার ইউনিয়নের এই টপিকগুলোর উপর আমরা একটা মক টেস্ট নেব। ঠিক আছে? সেখানে মেইনলি Okay, sir. তোমাদের মেইনলি পয়েন্টার বা এই বা লুপ, এই কনসেপ্ট গুলো থাকবে, অ্যারে, স্ট্রিং থাকবে। আমরা এর সাথেও কিছু বেসিক, কিছু সিম্পল প্রোগ্রামিংও এখন আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করব। ফর এক্সাম্পল তোমরা অলরেডি জানোই যে প্রাইম নাম্বার বা ফিবোনাকি সিরিজ, এই ধরনের কিছু প্রবলেম আমরা আস্তে আস্তে সলভ করতে শুরু করব আমাদের প্রোগ্রামিং ডেভেলপ আরো প্রোগ্রামিং নলেজ ডেভেলপ করার জন্য। ঠিক আছে? তাহলে নেক্সট সানডে আমরা একটা মক টেস্ট করে ব্যাপারটা দেখে নেব। আর এই তিনটে জিনিস তোমরা, আমি পিপিটি আপলোড করে দেবো, তোমরা এই তিনটে জিনিস ভালোভাবে রিভাইজ করে খুব ভালোভাবে কনসেপ্ট গুলো শিখবে। তারপরে সেশনটাতে আমরা এগুলোর উপর একটা মক টেস্ট নেব। সবগুলো টপিকের উপর আমরা আমরা ছোট ছোট করে মক টেস্ট নেব, তাহলে ফাইনাল মেইন টেস্টে তোমাদের হেল্প হবে। আর মক টেস্টে আমরা চেষ্টা করব সেখানে জাস্ট ওই সিম্পল এমসিকিউ বা ওগুলো না, একটু কনসেপ্ট ওরিয়েন্টেড, মানে তোমার কনসেপ্টটা কতটা ক্লিয়ার সেটাকে টেস্ট করার জন্য সেভাবে আমাদের মক টেস্ট গুলো ডিজাইন করা হবে। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আজকের যা যা হলো সব ক্লিয়ার তোমাদের দুজনের কাছে? হুম। বিক্রম? হ্যাঁ স্যার। ওকে, গ্রেট। তাহলে আজকে আমরা এখানেই স্টপ করছি। একটু দেরি হয়ে গেল। যাই হোক, তো কনসেপ্ট গুলো ভালোভাবে বোঝার জন্য একটু দেরি হলো। নেক্সট সানডে আমরা মিট করছি দেন। ওকে, থ্যাংক ইউ আচ্ছা স্যার। জয়েন করার জন্য। গুড নাইট। হ্যাঁ স্যার।